আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কয়ার অ্যান্ড ইউজুন কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা যেই চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেই চ্যানেলের নাম হচ্ছে 10 মিনিটস অ্যাকাউন্টিং একাডেমি। বিশেষ করে অ্যাকাউন্টিং বিষয়টাকে সহজে প্রাণবন্তভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চ্যানেলের মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানটাকে রিপ্রেজেন্ট করতেছি, যাতে স্টুডেন্টসরা মুখস্থ বিদ্যা হিসাবে হিসাব বিজ্ঞানকে বেছে না নিয়ে সহজ উপায়ে জীবনটাকে অ্যাকাউন্টিংয়ের আদলে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারে, সেই বিষয়টাকে সামনে রেখে। তো চলো আজকে আর কথা না বলে আমরা আমাদের ক্লাসের মধ্যে ফিরে যাই। আজকে আমরা আলোচনা করব আমাদের বেসিক পার্ট 4 নিয়ে। আমরা আলোচনা করেছি বেসিকের প্রায় 5টা ক্লাস, যেগুলো 5টা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। আশা করি তোমরা সবাই দেখেছো এবং দেখে তোমাদের থেকে ভালো লেগেছে। অবশ্যই লাগারই কথা, কারণ না লাগার মতো করে কিছু উপস্থাপন সেখানে করা হয় নাই। তারপরেও আজকে আমরা নতুন কিছু শেখার জন্য চেষ্টা করব। বেসিক পার্ট 6 এর মধ্যে আমরা পার্ট নাম্বার 4 এবং 5 এর মধ্যে আলোচনা করে নিয়েছি আমাদের সম্পদ নিয়ে এবং দায় নিয়ে। তোমরা এই যে লেখা a ইকুয়াল l প্লাস ও ই, এটাকে অবশ্যই সবাই চিনতেছো। এটা কি না চিনার মতো কিছু? না 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 চিনার মতো কিছু নয়। অবশ্যই তোমরা চিনো যে এটা হচ্ছে হিসাব সমীকরণ a ইকুয়াল l প্লাস ও ই। আমরা এখানে সম্পদ নিয়ে আলোচনা করেছি আমাদের পার্ট নাম্বার 5 এর মধ্যে এবং দায় নিয়ে আলোচনা করেছি পার্ট নাম্বার 6 এর মধ্যে। তো আজকে আমরা 6 এর মধ্যে আলোচনা করব আমাদের ও ই অংশটাকে নিয়ে। তো আমরা ও ই বলতে আমরা বুঝি অনার সিকিউরিটি বা প্রপাইটরশিপ, অথবা যেটাকে আমরা মালিকানা শর্ত বলে থাকি বাংলার মধ্যে। তো এই মালিকানা শর্তের মধ্যে আসলে বিষয়টা কি আছে তোমরা দেখেছো যে অনেক ক্ষেত্রে তোমাদের সৃজনশীলে বলা হয় মালিকানা শর্ত নির্ণয় করো, মালিকানা শর্ত নির্ণয় করো। এই ক্ষেত্রে তোমরা ঠিক কি করো? এই ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল লেখো, অর্থাৎ মূলধন লেখো, মূলধনের সাথে আয়গুলা যোগ করো, সেখান থেকে কি করো খরচগুলা বিয়োগ করে দাও এবং উত্তোলনগুলা বিয়োগ করে দাও, তখনই তোমাদের মালিকানা শর্তটা বের হয়ে আসে। মূলত এটাই হচ্ছে যে একটা ফ্যাক্টর। তো এই যে অংশটা আসছে এখান থেকে আমরা যদি আয়টাকে যদি না চিনি তাহলে কিভাবে বুঝবো যে আসলে আয়টা আমরা যোগ করতে হবে, এবং খরচটাকে যদি না চিনি তাহলে কিভাবে বুঝবো যে খরচটাকে আমার থেকে যোগ করতে হবে। এখন চিনার উপায় হিসাবে আমরা অনেকে বেছে নিয়েছি আমাদের মুখস্থ বিদ্যাটাকে। আমরা অনেকে মুখস্থ করে থাকি আমাদের এটা আয় রয়েছে এবং এটা কি রয়েছে, খরচ রয়েছে। তো আজকে আমরা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মুখস্থ না করে শিখে ফেলবো, যে আমি সিম্বল দেখার সাথে সাথে বুঝতে পারবো যে কোনটা আয় কোনটা খরচ। ওকে, তাহলে চলো আমরা শিখতে চলে যাই। আজকে তোমরা এই যে 4টা উপাদান আমরা ওই থেকে বের করে এনেছি, এখান থেকে আলোচনা করব আমরা ইনকামকে নিয়ে, যেটা আমাদের ইনকাম, বাংলা বলে আমরা আয়। এখন কথা হচ্ছে যে আয় বিষয়টাকে বোঝার জন্য, অর্থাৎ ইনকামটাকে বোঝার জন্য তোমার থেকে হিসাব বিজ্ঞানে একটু গভীরে যেতে হবে। হিসাব বিজ্ঞানের গভীরে যদি যেতে হয় তাহলে তোমার থেকে প্রথমে বুঝতে হবে যে হিসাব বিজ্ঞান কয়টা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। সম্পূর্ণ হিসাব বিজ্ঞান একদম নবম দশম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যতগুলো হিসাব বিজ্ঞানের বিষয় রয়েছে সবগুলো বিষয়কে 2টা প্রতিষ্ঠানের আদলে সাজানো হয়েছে। তার মধ্যে 1 নাম্বার প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে যে কি আমাদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এখন বিষয়টা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আমরা চিনি। আচ্ছা, আমি কয়েকটা এক্সাম্পল দিলে তুমি অবশ্যই চিনে ফেলবা। যে সকল প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদন করে, লাইক দিস, তোমরা ফ্রুটিকা খাও, তারপর তোমরা আইসক্রিম খাও, তারপর এই যে আমরা যে কাপড়গুলো পরতেছি, কাপড়গুলো যে ফ্যাক্টরিগুলো তৈরি করতেছে, এই যে আমাদের চেয়ার টেবিল রয়েছে যেগুলো ফার্নিচার কোম্পানি, তোমার হাতিম রয়েছে, তারপর তোমার বাংলাদেশ ফার্নিচার রয়েছে, এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলো ফার্নিচার তৈরি করে থাকে। তাহলে এক কথায় আমরা বুঝতে পারি যে যে প্রতিষ্ঠানগুলো দৃশ্যমান কোনো কিছু উৎপাদন করে থাকে, যেগুলো আমরা চোখে দেখতে পাই,
সেগুলো হচ্ছে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান। আচ্ছা, একটা পার্ট গেল। দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তোমরা অবশ্যই কক্সবাজার গিয়েছো। যদি কক্সবাজার গিয়ে থাকো তাহলে অবশ্যই রেস্টুরেন্টে খাবার খেয়েছো, হোটেলে রাত্রি যাপন করেছো, অথবা যারা মোটেলে গিয়েছো ওরা এখান থেকে গাড়ি পার্কিং নিয়ে ভ্রমণ করেছো, রাত্রি যাপন করেছো, খাবার দাবার হয়েছে, সবকিছু হয়েছে, আনন্দ মাস সবকিছু খুব গুটলে হয়েছে, ঠিক না? এখন বিষয়টা হচ্ছে যে তুমি গেলা হোটেলে, খাবার খাইলা, থাকলা, ঠিক আছে, পরের দিন আবার গাড়ি নিয়ে বের হয়ে এখানে ভ্রমণ করলা। এই যে বিষয়টা আসলে তুমি হোটেল তোমাকে কি দিল? হোটেল তোমাকে সার্ভিস দিল, অর্থাৎ সেবা দিল। হোটেল তোমায় কি দিয়েছে? সেবা দিয়েছে। বা হোটেল যদি তোমাকে সেবা দিয়ে থাকে তাহলে সেই হোটেলটার নাম হচ্ছে কি? সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এছাড়াও আমরা জানি যে আমরা কোর্ট বিল্ডিং গেলে, আমরা যদি সুপ্রিম কোর্টে যাই, জজ কোর্টে যাই, আপিল কোর্টে যাই, ঠিক আছে, এই যে এই কোর্টগুলো আমাদেরকে কি দিয়ে থাকে? এগুলো আমাদেরকে সেবা দিয়ে থাকে। কোন ধরনের সেবা? আইনি মামলা মোকদ্দমাপূর্ণ সেবা দিয়ে থাকে। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা কি বলতে পারি? সেবামূলক প্রতিষ্ঠান বলতে পারি। এছাড়াও আছে আমাদের ল ফার্ম, যে তোমার বিজনেস ল ফার্ম, যেগুলোকে আমরা সিএ ফার্ম বলে থাকি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং ফার্ম। এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে খরচ নির্ধারণ করে দেয়। তারপর গিয়ে তোমার তোমার কি করে? তোমার প্রতিষ্ঠানের সারা বছর তুমি যে হিসাব কার্যক্রম করেছো সেগুলো মূলত জাস্টিফাই করে দেয়। তাহলে এই যে সিএ ফার্ম, আরসিএ ফার্ম, এফসিএ ফার্ম, এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো কি কাজ করে? আমাদেরকে সেবা প্রদান করে। তাহলে আমরা এই আশা করি দুইটা বিষয় বুঝেছি, উৎপাদনকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আচ্ছা, তার মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদেরকে কি দেয়? উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যদ্রব্য বিক্রয় করে, পণ্য দ্রব্য বিক্রয় করে। আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কি করে? সেবা বিক্রয় করে, সেবা বিক্রয় করে। এতটুকু তো আমরা ক্লিয়ার। তাহলে এখন চলে আসুক, বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমরা যখন পণ্যদ্রব্য ক্রেতা থেকে নিয়ে নিই, অর্থাৎ ধরো তুমি একজন কি বিক্রেতা, তুমি আরেকজনের কাছে পণ্য কি করবা? তুমি একজন বিক্রেতা, আরেকজন ব্যক্তি তোমার কাছে কি করতে আসবে? পণ্য ক্রয় করতে আসবে, অর্থাৎ তুমি আরেকজনের কাছে পণ্য বিক্রি করবা। তোমার একটা প্রতিষ্ঠান আছে, তার মানে তুমি কি করেছো? সেবা ওকে দিয়েছো, অর্থাৎ তুমি ওকে পণ্যদ্রব্য বিক্রি করেছো। আচ্ছা, ধরো তোমার একটা সেবা প্রতিষ্ঠান আছে, সেলুন আছে, সেখানে একজন চুল কাটতে গিয়েছে, তুমি তার বিনিময়ে তাকে কি দিয়েছো? চুল কেটে দিয়েছো, বিনিময়ে টাকা নিয়েছো। তাহলে এই বিষয়টা, এই দুইটা বিষয়ের মধ্যে টাকার আদান প্রদান আছে, অবশ্যই আছে। আমরা জানি যে যদি টাকার আদান প্রদান না হয়, অর্থের আদান প্রদান না হয়, তাহলে সেটা কখনো কি হবে না? আমাদের লেনদেন হবে না। তার মানে এতটুকু ক্লিয়ার যে এই দুইটার মধ্যে আমাদের কি আছে? অর্থের আদান প্রদান আছে। তাহলে এবার চলে আসে, আমরা মূল টপিক্সে চলে যাই, আমাদের আয়ের মধ্যে। যদি তুমি, অর্থাৎ একটা প্রতিষ্ঠান সেবা দিয়ে অথবা পণ্যদ্রব্য বিক্রয় করে, কি বললাম? তুমি বা একটা প্রতিষ্ঠান সেবা দিয়েছ বা পণ্যদ্রব্য বিক্রয় করেছ। যখন তুমি আরেকজনকে সেবা দিয়েছ বা পণ্যদ্রব্য বিক্রয় করেছ, তখনই তোমার কি হয়ে গেল? আয় হয়ে গেল। ক্লিয়ার? অর্থাৎ যখন আমি সেবা বা পণ্যদ্রব্য কি করলাম? দিয়ে দিলাম আরেকজনের কাছে, কি করলাম? রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে, আরেকজনকে দিলাম, তখনই আমার কি হয়ে গেল? আয় হয়ে গেল। তার মানে আমরা আয় বলতে কি বুঝি? আমরা আয় বলতে কি বুঝি? আমরা আয় বলতে বুঝি সেবা বা পণ্যদ্রব্য প্রদানের বিপরীতে যা পাওয়া যায় তাকে কি বলা হয়? আয় বলা হয়। সেবা বা পণ্যদ্রব্য প্রদানের বিপরীতে, প্রদানের বিপরীতে যা পাওয়া যায়, যা পাওয়া যায় তা আয়। ক্লিয়ার? তাহলে আমরা আয় বলতে ইজিলি বুঝে ফেলছি। এবার আসো, তুমি যদি পণ্য বিক্রি করে থাকো সেটাও তোমার আয়। তুমি যদি কমিশন পেয়ে থাকো সেটাও তোমার কি? আয়। কারণ কমিশনটা কেন পাইলা? তুমি পণ্যদ্রব্য কি করেছ? ক্রয় করেছ, ঠিক আছে। সেখান থেকে একজন ব্যক্তি তোমাকে কিছু টাকা কি দিয়েছে? ছাড় দিয়েছে,
অর্থাৎ যেটা তোমার খরচ হয়ে যেত কিন্তু সেটা তুমি না দিয়ে যখন বেঁচে গেলা সেটা তোমার আয়। এক্ষেত্রে আমরা প্রাপ্তবারটাকে আমরা কি বলতে পারি, আয় বলতে পারি। আচ্ছা, বিনিয়োগের সুদ, তুমি বিনিয়োগ করেছো অর্থাৎ তুমি কিছু টাকা দিয়েছো, ওকে সেবা করেছো ওই ব্যক্তির, তার বিনিময়ে সে তোমাকে সুদ দিচ্ছে, এটা তোমার আয়। একইভাবে আমরা বলতে পারি যে চালানি কারবারের মুনাফা, তুমি আরেকজনের পণ্যদ্রব্য পৌঁছায় দিছো, ঠিক আছে, তার বিনিময়ে সে তোমাকে কি দিয়েছে, কিছু অর্থ প্রদান করেছে, কিছু তোমাকে অর্থ দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার চালানি কারবারের কি মুনাফা। ঠিক আছে, উপভাড়া, তোমার একটা গাড়ি আছে, তুমি গাড়িটা ওকে দিয়েছো চালানোর জন্য, তাহলে তুমি ওকে সেবা করলা, ঠিক আছে, তার বিনিময়ে সে তোমাকে কি দিল, কিছু অর্থ প্রদান করলো, এটা হচ্ছে তোমার আয়। একইভাবে আমি একটা ল ফার্ম, আমি একজন লয়ার, আমি একজন ব্যক্তির পক্ষে কি করেছি, হাইকোর্টে দাঁড়িয়ে জাজমেন্ট দিয়েছি, ঠিক আছে, তাহলে তার বিনিময়ে সেই ব্যক্তি আমাকে কিছু টাকা দিল, তাহলে আমি ওর থেকে কি করলাম, আয় করলাম। আশা করি আয় নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো, এখানে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে আয় বকেয়া হবে না নগদ হবে, এই বিষয়টা নিয়ে। বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে যে আয় নগদও হতে পারে, বকেয়াও হতে পারে, তবে সেটা বড় ফ্যাক্টর না। প্রধান ফ্যাক্টরটা হচ্ছে যে আয়টা হলো কিনা, আমার আয় হয়েছে কিনা, অর্থাৎ আমি কোনো কিছু দিয়েছি তার বিপরীতে কোনো কিছু নিয়েছি কিনা। যদি আমি কোনো কিছু দিয়ে থাকি অর্থাৎ পণ্য বা সেবা দ্রব্য দিয়ে থাকি, তার বিপরীতে যদি আমি কোনো টাকা নিয়ে থাকি, তাহলে সেটা আমার আয় হয়ে গেল। আশা করি ক্লিয়ার। এবার যারা আমাকে প্রশ্ন করে যে আয় নগদে হবে না কি হবে, বকেয়া হবে, এই বিষয়টা নিয়ে যারা প্রশ্ন করে তাদের জন্য উত্তরটা হচ্ছে যে জানতে হবে হিসাব বিজ্ঞান দুইটা বিষয়ের উপর ভিত্তি করে হিসাব সম্পন্ন করে থাকে। তার মধ্যে একটাকে বলা হয় বকেয়া ভিত্তি, আরেকটাকে বলা হয় নগদ ভিত্তি, নগদান ভিত্তি বা নগদ ভিত্তি। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের হিসাব কার্যক্রম সম্পন্ন হয়। সারা বিশ্বের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের হিসাব কার্যক্রম সম্পন্ন হয়, অর্থাৎ লেনদেন সম্পন্ন হয়। হতে পারে সেটা নগদ, হতে পারে সেটা বকেয়া। এখন তুমি যদি বাকিতে পণ্যদ্রব্য বিক্রি করে থাকো, তোমার বিক্রয় যখন করলা, তুমি পণ্যদ্রব্য দিয়েছ, তার বিনিময়ে ওর কাছে টাকা তুমি পাবা, হয়তো এখন পাইছো, না হলে পাবা। যদি এখন পেয়ে থাকো তাহলে সেটা নগদ ভিত্তি, আর যদি সেটা ভবিষ্যতে পেয়ে থাকো, সে এখন তোমাকে টাকা দেয় নাই, ভবিষ্যতে টাকা দিবে, তাহলে সেটা বকেয়া ভিত্তি। যেমন আমি যদি এখানে বলে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, এখানে দেখো তো নগদ কতটা আসছে কিনা। নগদে অর্থাৎ টাকা তোমাকে এখন দিয়ে দিয়েছে, তুমি ওকে পণ্য দিয়েছ, তার বিনিময়ে সে তোমাকে এখন টাকা দিয়েছে, এটা হচ্ছে নগদ ভিত্তি। ক্লিয়ার? আর যদি এখানে বলা হয় যে দ্বারে সেবা প্রদান, সেবা প্রদান, তুমি ধারে কি করেছো, সেবা দিয়েছো, এখন ধারে সেবা দিয়েছো, অর্থাৎ তুমি এখনো টাকা পাও নাই, কিন্তু সেবা তুমি কি করেছো, দিয়ে দিয়েছো। এখন সেবা দিয়ে দিয়েছো, যখন তুমি, আমি কিছুক্ষণ আগে কি বললাম, যখন তুমি কিছু দিবা, কি দিবা, সেবা দিবা বা পণ্য বিক্রয় করবা, তখনই তোমার আয় হয়ে গেছে। আচ্ছা, তার মানে তোমার আয় হয়ে গেছে, কিন্তু তুমি টাকাটা এখনো পাও নাই, ভবিষ্যতে পাবা, ধারা দিছো ওকে, তাহলে সেটা কোন ভিত্তি, বকেয়া ভিত্তি। তাহলে আজকে আমরা এই টিউটোরিয়ালের মধ্যে শিখতে পারলাম যে বকেয়া ভিত্তি এবং নগদ ভিত্তি এবং ইনকামের যেই বিষয়টা, সেই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপরে বেসিক নাম্বার 7 আলোচনা করব আমাদের খরচ নিয়ে। তো আশা করি তো আমাদের সাথেই থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। বেসিক পার্ট 7 খরচ বিষয় নিয়ে আলোচনা করা হবে। দেখার জন্য তোমাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।